মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী পুটি মাছ মোল্লা ইউনুস গোটা ঢাকা চাপা পড়ে এদেরকে কেউ কাউন্টই করে না। মশা মাছ দুর্নীতি বিরোধী 11 দফা বাস্তবায়নের দাবিতে মজলুম সমাবেশ 16 মে সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে পশ্চিমবঙ্গে গরু কোরবানিতে নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন, কোনো ধর্মকে অবমাননা করার অধিকার কারণেই। এ সময় শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করা হয়। কিভাবে বলা হয় যে এবার কোরবানির ঈদে পশ্চিমবঙ্গে কোনো পশু জবাই করতে দেওয়া হবে না। আমরা পশ্চিমবঙ্গের মুসলমানদের বলবো, প্রয়োজন হলে প্রতিবাদে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই শুরু করুন। মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী পুটি মাছ। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গে কোরবানির পশু নিয়ে নতুন করে ওঠা বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও, বক্তব্য এবং রাজনৈতিক প্রতিক্রিয়ায় এমন একটি ধারণা শক্তিশালী হয়েছে যে সুস্থ ও সক্ষম পশু কোরবানির ক্ষেত্রে প্রশাসনিক বা আইনি জটিলতা তৈরি করার চেষ্টা চলছে। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা জরুরি। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি নয়, সেখানে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি নয়, সেখানে তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী শিবিরের প্রধান মুখগুলোর একজন, ফলে যেসব বক্তব্যে তাকে সরকার হিসাবে দেখানো হচ্ছে সেগুলো বাস্তব রাজনৈতিক কাঠামোর সঙ্গে মেলে না। কিন্তু তা সত্ত্বেও তার নাম ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে সেটি বাস্তব এবং সেটির প্রভাব এখন সীমান্তের বাইরে গিয়ে অনুভূত হচ্ছে। বাংলাদেশে এই ইস্যুটি নতুন মাত্রা পায় যখন একটি প্রতিবাদ সমাবেশের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে পশ্চিমবঙ্গের ঘটনাকে শুধু ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন হিসেবে নয়, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রতীক হিসেবেও তুলে ধরা হয়। বক্তারা ক্ষোভ দেখিয়েছেন কেন প্রতিবেশী অঞ্চলে মুসলিম ধর্মীয় চর্চা নিয়ে এমন বিতর্ক তৈরি হচ্ছে এবং কেন বাংলাদেশ সরকার এ নিয়ে দৃশ্যমান কোনো কূটনৈতিক প্রক্রিয়া দিচ্ছে না। এখানে বিষয়টি আর কেবল কোরবানি বা পশু জবাই নিয়ে থাকেনি, এটি দ্রুত বদলে গেছে জাতীয় মর্যাদা, সীমান্ত পারের প্রভাব এবং রাষ্ট্রের প্রতিক্রিয়াশীলতা নিয়ে প্রশ্ন। কিন্তু এখানেই শেষ নয়, এরপর যে বিষয়টি সামনে আসে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবাদী ভাষণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অতিরিক্ত নরম অবস্থানের অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ ধর্মীয় ইস্যু থেকে আলোচনাটি সরে গেছে বৃহত্তর পররাষ্ট্র নীতির দিকে। বাংলাদেশের রাজপথে এই ধরনের স্লোগান নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো এটি একটি সীমান্ত পারের ধর্মীয় বিতর্ককে কেন্দ্র করে উত্থাপিত হয়েছে। ফলে অনেকে এটিকে কেবল আবেগের বিষয় হিসেবে নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আর এখান থেকে শুরু হয় আসল আলোচনা। পশ্চিমবঙ্গের কোরবানি বিতর্ক কেন বাংলাদেশের মানুষের কাছে এত স্পর্শকাতর হয়ে উঠল? এর একটি বড় কারণ হলো এটি ধর্মীয় পরিচয়ের প্রশ্নের সঙ্গে যুক্ত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ধর্মীয় অধিকার নিয়ে যে কোনো বিতর্ক খুব দ্রুত সীমান্ত অতিক্রম করে, কারণ ভাষা, সংস্কৃতি, সংবাদ প্রবাহ এবং সামাজিক মাধ্যম সবকিছু মিলিয়ে এখন দুই বাংলার জনমত আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত। কলকাতার কোনো বক্তব্য ঢাকার কয়েক ঘন্টার মধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। একইভাবে ঢাকার রাস্তার বক্তব্য কলকাতার টিভি বিতর্কে চলে যেতে পারে। এই আন্তঃসংযোগ এখন আর কেবল সাংস্কৃতিক নয়, এটি সরাসরি রাজনৈতিক। এরপর আরেকটি বিস্ময়কর স্তর সামনে আসে। প্রতিবাদী বক্তৃতায় বাংলাদেশের সামরিক ক্ষমতা, আকাশ প্রতিরক্ষা, মিসাইল ব্যবস্থা এবং সেনাবাহিনীর অগ্রাধিকার নিয়ে কড়া প্রশ্ন তোলা হয়েছে। এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ধর্মীয় ইস্যু থেকে আলোচনা হঠাৎ করে চলে গেছে রাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতির দিকে। প্রশ্ন তোলা হয়েছে, যখন আশপাশের দেশগুলো দ্রুত আধুনিক সামরিক প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং দূরপাল্লার সক্ষমতা বাড়াচ্ছে, তখন বাংলাদেশ কি যথেষ্ট গতিতে প্রস্তুতি নিচ্ছে? আর কেন জনমনে এমন ধারণা তৈরি হয়েছে যে সামরিক প্রতিষ্ঠানের কিছু শক্তি বাণিজ্যিক খাতে দৃশ্যমান হলেও প্রতিরক্ষা আধুনিকায়ন নিয়ে সাধারণ মানুষের কাছে পরিষ্কার বার্তা পৌঁছচ্ছে না? এখানে বিষয়টি ঠান্ডা মাথায় দেখা দরকার। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলায় কোনো রাজনৈতিক স্লোগানের বিষয় নেই, এটি বাজেট, প্রযুক্তি, কৌশল, প্রশিক্ষণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সমন্বয়। একটি দেশ চাইলে একদিনে আয়রন ডোম ধরনের ব্যবস্থা গড়ে তুলতে পারে না। দূরপাল্লার মিসাইল বা নিজস্ব কম্প্যাট ড্রোন হঠাৎ করে তৈরি হয় না। এসবের জন্য গবেষণা, শিল্প ভিত্তি, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ মানব সম্পদ এবং রাজনৈতিক ধারাবাহিকতা লাগে। কিন্তু এই বাস্তব কথাগুলো জনতার উত্তেজিত আলোচনায় খুব কমই জায়গা পায়। ফলে ক্ষোভের ভাষা দ্রুত প্রশ্নে বদলে যায়, আর প্রশ্ন থেকে জন্ম নেয় রাষ্ট্রের সক্ষমতা নিয়ে সংশয়।
আপনারা কি মনে করেন, এই সংশয় কেবল আবেগের ফলে নাকি এর পেছনে সত্যি বড় কৌশলগত উদ্বেগ আছে? এই প্রশ্ন এখন খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানেই শেষ নয়, কারণ এই ঘটনার আরেকটি বড় প্রভাব পড়তে পারে অভ্যন্তরীণ রাজনীতিতে। বাংলাদেশের বিরোধী রাজনীতি, ইসলামপন্থী গোষ্ঠী, জাতীয়তাবাদী শক্তি এবং অনলাইন সমাজকর্মী সবাই এই ইস্যুকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করতে পারে। কেউ এটিকে ধর্মীয় অধিকার রক্ষার প্রশ্ন বানাবে, কেউ বলবে এটি ভারতের সাংস্কৃতিক চাপ বা রাজনৈতিক প্রভাবের উদাহরণ, কেউ আবার সরকারের কূটনৈতিক দুর্বলতার প্রমাণ হিসেবে দেখাবে। ফলে একটি সীমান্ত পারের বিতর্ক খুব দ্রুত দেশের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কারা লাভবান হতে পারে? স্বল্পমেয়াদে লাভবান হতে পারে তারা যারা পরিচয়ভিত্তিক রাজনীতি করে, কারণ উত্তেজনা বাড়লে আবেগঘন অবস্থান নেওয়া সহজ হয়। সামাজিক মাধ্যমে কঠোর ভাষা দ্রুত ছড়ায়, মধ্যপন্থী যুক্তি পেছনে চলে যায়। আবার ক্ষতিগ্রস্ত হতে পারে তারা যারা বাস্তব কূটনীতি, সীমান্ত সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেয়, কারণ উত্তেজনার মুহূর্ত ভারসাম্যপূর্ণ অবস্থান জনতার কাছে দুর্বল হিসেবে দেখাতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সাধারণ মানুষ, যদি এই বিতর্ক সীমান্ত পারে অবিশ্বাস বাড়ায় বা দ্বিপক্ষীয় সংবেদনশীল আলোচনাকে আরও কঠিন করে তোলে। পশ্চিমবঙ্গের ভেতরেও এর রাজনৈতিক প্রতিক্রিয়া থাকতে পারে। কোরবানি, পশু পরিবহন, গবাদি পশুর বাজার এবং গ্রামীণ অর্থনীতি সবকিছুই সংবেদনশীল। যদি কোরবানির আগে আইন, সার্টিফিকেট বা প্রশাসনিক জটিলতা নিয়ে আতঙ্ক ছড়ায়, তাহলে ক্ষতির মুখে পড়তে পারেন ছোট খামারি, ব্যবসায়ী এবং হাটকেন্দ্রিক অর্থনীতি। ফলে এই ইস্যু একদিকে ধর্মীয় উত্তেজনা তৈরি করলেও অন্যদিকে অর্থনৈতিক অসন্তোষও উস্কে দিতে পারে। আর ধর্মের রাজনীতি যখন পেটের প্রশ্নে ধাক্কা খায়, তখন নির্বাচনী ফলাফলও বদলে যেতে পারে। এ কারণে পশ্চিমবঙ্গের এই বিতর্ক শুধু সাম্প্রদায়িক সম্পর্কের নয়, অর্থনৈতিক ভোট ব্যাংকেরও প্রশ্ন। আন্তর্জাতিক দিক থেকে ঘটনাটি একেবারে তুচ্ছ নয়। এখনো পর্যন্ত ওয়াশিংটন, নয়াদিল্লি বা ঢাকার পক্ষ থেকে এই নির্দিষ্ট জনসমাবেশ বা বক্তব্য নিয়ে বড় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ উত্তেজনা কিভাবে দ্রুত ডিজিটাল পরিসরে আন্তর্জাতিক মনোযোগ পায় সেটি আমরা আগেও দেখেছি। বিশেষ করে ধর্মীয় অধিকারের প্রশ্ন উঠলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, প্রবাসী কমিউনিটি এবং বিদেশি মিডিয়া দ্রুত আগ্রহ দেখায়। যদি এই ইস্যু আরও বড় আকার ধারণ করে, তাহলে সীমান্ত পারের রাজনীতি থেকে আন্তর্জাতিক বর্ণনায় পৌঁছে যেতে বেশি সময় লাগবে না। আপনার বিশ্লেষণ কি মনে হয়, এটি কেবল একটি ধর্মীয় ইস্যু নাকি দক্ষিণ এশিয়ার পরিচয়, ক্ষমতা এবং প্রভাবের বড় লড়াইয়ের অংশ? মন্তব্যে জানাতে পারেন। এখন সামনে কি হতে পারে? বড় রাজনৈতিক অসন্তোষের প্রকাশ? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।